এই পটচিত্রকলা কবে এইভাবে শুরু হয়েছিল, যেভাবে তোমরা আজকে পটচিত্রকলা দেখতে পাচ্ছ, সেই সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ কোথাও নেই। এই রাশিপট বিষয়টা কি? পাল যুগ থেকে আমরা এই পটচিত্রকলার সন্ধান পেয়েছি। নমস্কার, আমি রাহুল কুন্ডু। আমরা আবার চলে এসেছি তপতী শিল্পকথাকে নিয়ে। আপনাদের সামনে আগের এপিসোডে আমরা প্রেজেন্ট করেছিলাম কালীঘাট পটচিত্র। এই এপিসোডেও আমরা সেই সূত্র ধরেই এগোচ্ছি বাংলার পটচিত্র, বাংলার জনপটকে নিয়ে। আর সেই ব্যাপারেই আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন আমাদের সবার প্রিয় ডক্টর তপতী পাল দেবনাথ ম্যাম। তাহলে আজকে আমাদের আলোচনা যে বাংলার জনপট। এই যে জনপটটা, এটা তো শুধু আমরা ওয়েস্ট বেঙ্গলেই দেখতে পাই। ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো জনপট আমি খুব একটা বেশি দেখিও নি, বা এটার আমি অরিজিনটা জানতে চাই, যে মানে এর অরিজিনটা কোথা থেকে আসছে, মানে জনপটটাই বা কি, এই সম্পর্কে আমাদের আপনি একটু আইডিয়া দেন। মূলত এই পটচিত্রকলা কবে এইভাবে শুরু হয়েছিল, যেভাবে তোমরা আজকে পটচিত্রকলা দেখতে পাচ্ছ, সেই সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ কোথাও নেই। কিন্তু একটা ধারণা আছে যে পাল যুগ থেকে আমরা এই পটচিত্রকলার সন্ধান পেয়েছি। আর পটচিত্রকলা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে না, বর্তমান বাংলাদেশে, মানে তখন তো বাংলা একসঙ্গেই ছিল, বর্তমান বাংলাদেশে আমরা পটচিত্রের প্রচুর নিদর্শন পাচ্ছি। আর পটুয়ারা, যারা পটুয়া মানে যারা ছবি আঁকেন, সেই পটুয়ারা কিন্তু বলা হয় যে আমাদের বিশ্বকর্মার শূদ্রাণী স্ত্রীজাত সন্তান। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই এরা কিন্তু জাতিগত দিক থেকে সেরকম কোনো রকম মর্যাদা তারা পাননি। এই পটটা তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই দেখতে পাই। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কি এই পটটা হয়? পুরোটাই আপনি আমাদেরকে একটু বলুন এই বিষয়ে। দেখো, পট কবে থেকে আঁকা শুরু হয়েছিল তার কোনো সঠিক ইতিহাস নেই। আচ্ছা, তবে পাল যুগে পট আঁকা হতো এই নথিটা আছে। পাল যুগেই কি শুধু, মানে পাল যুগের আগে? পাল যুগের আগে নিশ্চয়ই হয়তো পট আঁকা হতো, কিন্তু নথি পাওয়া যাচ্ছে যে পাল যুগে পট পাওয়া গেছে। আর আমাদের শুধু পশ্চিমবঙ্গই নয়, বাংলাদেশেও কিন্তু অনেক জায়গায়, যেহেতু তখন অবিভক্ত বাংলা, পালেদের সময় আমরা বাংলাদেশে প্রচুর বিহার পেয়েছি, এবং সেখানে ছোট ছোট যে স্ল্যাবে মাটির যে নানা রকম যে অলঙ্করণ, সেগুলো পেয়েছি। তার মানে বৌদ্ধ ধর্মের প্রচুর নিদর্শন সেখানে আছে। তো পটুয়ারা মূলত এই দু দেশের মধ্যে রয়েছেন, এবং তাদের মধ্যে কিন্তু হিন্দু মুসলিম দুই সম্প্রদায় আছে। এবং আমরা যদি বলি যে এটা একটা ধর্মভিত্তিক চিত্রকলা, এখানে আমাদের ধর্মের প্রভাব, হিন্দু ধর্মের প্রভাব অনেক বেশি, এবং সেটা আমাদের বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠান তার সঙ্গে এর একটা সম্পর্ক আছে বললেও দেখা যাবে যে এই মুসলিম সম্প্রদায়ও প্রচুর পট আঁকেন, এবং তারা হয়তো আজান দিচ্ছেন, এদিকে তাদের বাড়িতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের পট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং তাদের সবাই কিন্তু চিত্রকর, তাদের কিন্তু আলাদা কোনো নাম যাই থাক, তাদের টাইটেল কিন্তু প্রত্যেকেরই চিত্রকর, প্রতিজনের চিত্রকর হিসাবেই তাদের বলা হয়। আর আরেকটা এর সঙ্গে বক্তব্য আছে, সেটা হলো বলা হয় যে এই পটুয়া সমাজ বা পেটো বা পেটোদার, এরা হলো বিশ্বকর্মার শূদ্রাণী স্ত্রীজাত সন্তান। তাহলে শূদ্রাণী স্ত্রীর সন্তান বলে এরা নিম্নবর্গের একটা লোক হয়ে যাচ্ছেন, এবং তাদের কিন্তু কোনোভাবেই এখনো অবধি সমাজে সেই জায়গাটা এখনো অবধি আসেনি, তারা কিন্তু এই নিম্নবর্গের একটা মানুষ হয়েই রয়ে গেছে। আর তোমরা পটের যে বিষয়গুলো দেখছো, সে পটের বিষয়গুলো কিন্তু আমরা আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। মানে এই দীর্ঘদিন ধরে না, জড়ানো পট না, পটের বিষয়গুলো দীর্ঘদিন ধরে চলে আসছে। যদি আমরা দেখি আমাদের ঠাকুরের চালচিত্র, সেই চালচিত্রে আমরা দেখব যে যেহেতু ওখানে শিব, ব্রহ্মা এবং বিষ্ণু তিনজন আছেন ওপরে, কারণ তাদের তিনজনেরই স্ত্রী, মানে এটা আমাদের ধর্মের যে কথা আছে, তিনজনই স্ত্রী ওখানে রয়েছেন, লক্ষ্মী, সরস্বতী এবং দুর্গা, এবং এরা তিনজনকেই ওখানে আঁকা হয়েছে, এবং সেগুলো কিন্তু পুরোপুরি পটচিত্রকলার অবদান। এবং এটাই হলো আমাদের সাবেকি যে ঠাকুর,
বা সাবেকি যে প্রতিমা তার একটা উপাদান, এবং এটার কিন্তু একটা সুদীর্ঘ ইতিহাসও আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। ম্যাম, এবার আমরা জানতে চাই যে জর্ণপটটা কি, মানে এই যে পট বিষয়টা কি, বা পটটা কি নিয়ে ওরা তৈরি করে, কিভাবে পটটা তৈরি হয়, বা কিভাবে কি সাবজেক্টের ওপরে ভিত্তি করেও যেগুলো ওরা তৈরি করে। মানে বেশিরভাগই তো আমরা দেখি যে হিন্দু মাইথোলজি বা পুরাণ সম্পর্কিত আলোচনায় ওই পটের ভেতরে আমরা দেখতে পাই। তো কি ওরা মানে বিষয়টা ওরা কি নিয়ে তৈরি করে? আসলে এক সময় তো এইসব টিভি রেডিও সব চ্যানেল ছিল না, আর গ্রামের মানুষ এতটা শিক্ষিতও ছিল না। গ্রামের যে মানুষ তাদের ওরা এইভাবে পট এঁকে ধর্মমঙ্গল, মনসামঙ্গল, মানে আমাদের রামায়ণ, মঙ্গল কাব্যগুলো, হ্যাঁ মঙ্গল কাব্য বা আচ্ছা, রামায়ণ মহাভারতের কিছু ছোট ছোট করে কাহিনী, যেমন রামের বনবাস, এই হ্যাঁ রামের বনবাস, সীতাহরণ, এরকম ছোট ছোট করে গাথা তৈরি করে সেগুলো ওরা পটের মধ্যে এঁকে কতগুলো কমিক স্ট্রিপের মতো করে আঁকতো। প্রত্যেকটা আলাদা আলাদা এপিসোড হিসাবে আঁকা হতো স্কোয়ার ফ্রেমে, সেগুলো পর 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 চলে যেত। তার জন্য তারা নিজেরা গান লিখতো, গান বাঁধতো এবং গান গাইতো, মানে অডিও ভিজুয়াল। হ্যাঁ, একজন পটুয়া সে ছবি আঁকেন, তিনি গান বাঁধেন, গান গাইতে পারেন, গান লিখতেও পারেন, এবং সেই গানের সুরও তিনি দেন। তো স্বাভাবিকভাবেই সেই গানটা লেখার সময় তার সঙ্গে কিন্তু ওই ছবিগুলোর একটা অদ্ভুত সম্পর্ক থাকে। এই গানগুলোকে কি আমরা কি পটের গান হিসাবে? হ্যাঁ, এই গানগুলোকে আমরা বলি পটের গান। এবং তারা যখন ওই ছবিগুলোকে দেখান তখন তারা যে গানটা গেয়ে ফেলেন, সেই গানটা গাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছবির মধ্যেও সেই ইনসিডেন্টগুলোকে, মানে হয়তো দেখা যাবে একটা ফ্রেমে 3-4টে ইনসিডেন্ট তারা কিন্তু ঢুকিয়েছে। মানে ওটা কি ওরা লম্বালম্বি করে? হ্যাঁ, লম্বালম্বি করে ইয়ে করে, তো জড়ায়। তো সেই পটের মধ্যে যখন প্রথম থেকে দেখাচ্ছে তখন ওই একটা ফ্রেমের মধ্যে 3-4টে ইনসিডেন্ট বললো, এবং 3-4টে ইনসিডেন্ট কিন্তু ওর মধ্যে দেখাতো। এটা হলো ওদের একটা নিজস্বতা। এই নিজস্বতাটা নিয়েই ওরা পটটাকে কিন্তু তৈরি করতো। এবং এই পট ওরা যখন গ্রামে গিয়ে দেখাতো, ওরা যখন গানটা গাইতো, মানুষ তাতে আনন্দ পেত। তখন কোনো অডিও ভিজুয়াল মাধ্যম ছিল না, এটা এন্টারটেনমেন্ট, শুধু এন্টারটেনমেন্ট নয়, তার সঙ্গে লোকশিক্ষাও বটে। এবং এগুলো দেখার কারণে মানুষ কিছুটা সচেতন হতো, কিছুটা বুঝতে পারতো। কারণ সেই সময় তো মানুষের যাত্রাপথও এত সুগম ছিল না, মানে চট করে আমি এখান থেকে ওখানে চলে গেলাম, ওখান থেকে ওখানে চলে গেলাম, এটা সম্ভব ছিল না। অযোধ্যা বলে একটা জায়গা আছে, সেখানে রামচন্দ্র জন্মেছিলেন, এই কথাটাও পটুয়া বলছেন, এবং পটুয়ার সত্যতাই সেখানে সত্যতা, মিডিয়ার মতন কাজ করছে আজকে। সে ওইটা বলছে এবং তারা সেটা শুনছে, এবং শুনে সেটাই কি তারা বিশ্বাস করছে। আমাদের ট্রেডিশন থেকে ওরাই ফলো করছে, বা ওদের বলার মাধ্যমে ওই কাহিনীগুলো মানে নর্মাল মানুষ আরো বেশি ভাবে জানছে। না, হয়তো সাধারণ মানুষ সে সময় অযোধ্যার কথা জানতোই না, বাড়ির কোনো গৃহিণী, কিন্তু সে ওনার কাছে অযোধ্যার কথা শুনলো, অযোধ্যার কথা শুনে তার একটা ধারণা জন্মালো, সেখানে রাম ছিল, এরকম দশরথ ছিলেন। এই যে কথাগুলো মানে একজন বাড়ির একজন গৃহিণী শুনছে, এটা তার কাছে শুধু এন্টারটেনমেন্ট না, তার সঙ্গে বহির্জগতের একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে। হ্যাঁ, বহির্জগতের একটা রিলেশনশিপ, যে আমার গণ্ডিটা শুধু এই বাড়িটার মধ্যেই নয়, এছাড়াও পৃথিবীতে অনেকগুলো জায়গা আছে যে সেখানে এরকম এরকম হতে পারে, রাজা ছিল এক সময়। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এর মধ্যে দিয়ে চলে আসছে। ম্যাম, পটের মধ্যে যেমন আমরা শুনলাম যে রাশিপট, এই রাশিপট বিষয়টা কি? রাশিপট সম্ভবত যে আমাদের 12টা রাশি আছে, এই 12টা রাশির উপরেই কিছু ছবি হয়তো এঁকেছেন। মানে ওরা রাশিকে নিয়েও, মানে 12টা রাশিকে নিয়ে, 12টা রাশিকে নিয়েও তারা পট এঁকেছেন। আসলে যেমন আমরা দেখছি দশাবতার পট, তো দশাবতার মানে বিষ্ণুর দশাবতার, বরাহ, বামন, এই নৃসিংহ, এই যে অবতার আছেন, সেই অবতারদের তারা কিভাবে ডিফাইন করেছেন, কখনো মূর্তি এঁকেছেন তা, আবার কখনো কিছু সিম্বলিক ভাবেও ডিফাইন করা আছে পটের মধ্যে। সিম্বলিক মানে তার অস্ত্র বা তার, মানে যেমন মৎস্য শুধু মাছ, হ্যাঁ না, মৎস্য তো মাছই, কিন্তু যেটা অবতার
সেহেতু তার মধ্যে একটা বিষ্ণুর রূপও থাকবে। হ্যাঁ। মানে শুধু মৎস্য আঁকলেই কিন্তু বিষ্ণু অবতার হবে না। আচ্ছা। তো কিন্তু সেই মানে আমাদের দুটো রূপ, একটা ক্লাসিক্যাল, একটা লৌকিক। মানে ক্লাসিক্যাল মানে ধ্রুপদী রূপ, আর একটা হলো লৌকিক রূপ। তো ওরা যেটা করে সেটা ওদের লৌকিক রূপ, ওখানে কিন্তু ওটা ধ্রুপদী রূপের ধার ধারে না, যেটা মানুষের কাছে খুব বেশি ভাবে হ্যাঁ, মানুষ যাতে খুব তাড়াতাড়ি বুঝতে পারে। কিছুদিন আগে একটা পটের ওয়ার্কশপ করেছিলাম, তো সেখানে একজন পটুয়া এসেছিলেন। সেই পটুয়া এত সুন্দরভাবে মকর এঁকেছে, মকর, হ্যাঁ, মকর যে গঙ্গার বাহন, সেই মকরের যে ছবিটা এঁকেছে, ছবিটা এত মজার, মানে এই কারণেই মজার বলবো, এগুলো তো সবই মিথিক্যাল অ্যানিমাল, এগুলো তো পুরাণে বর্ণিত মানে বিভিন্ন জীব। তো সেটা এত সুন্দরভাবে তার রিপ্রেজেন্টেশন, সেটা নিজের মতো করে এঁকেছে, কিন্তু খুব ভালো লাগছে দেখে, সবাই দেখে খুব মজা পাবে। বা ওরা যখন সিংহটা আঁকে, দুর্গা, ওদের সিংহটা নরমাল, মানে আমাদের ওদের সিংহটা কিন্তু একটু আলাদা না, যেটা তোমরা বলছো যে পটে একটা সিংহ আছে, গজসিংহ, কিন্তু সেই সিংহ ওরা আঁকে না, ওরা এমনি সিংহই আঁকে, কিন্তু তার অদ্ভুত রিপ্রেজেন্টেশন। মানে তুমি সিংহ বুঝতে পারবে, তার চলন বলনও বুঝতে পারবে, সবই বুঝতে পারবে, কিন্তু সিংহটা খুব লৌকিক সরল একটা ভঙ্গি, খুব সিম্পলিফাই করে ওরা, মানে অত মানে সহজে অত সুন্দরভাবে ওরা এঁকে ফেলে যে দেখলে মনে হয় যে সত্যি ওদের এই বিষয়টার একটা মূল্য আছে। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের যে দুর্গা পট ওরা আঁকে, এই দুর্গা পটে আমরা দেখেছি শুধুমাত্র কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ তো আমাদের নয়, তার সঙ্গে সাপ আছে, তার সঙ্গে প্যাঁচা আছে, হাঁস আছে, ময়ূর আছে, তারপরে একটি ষাঁড়, এই ষাঁড় নয়, একটা মোষ আছে, মানে মোষের মাথাটা, ইঁদুর আছে। তো এই যে বিভিন্ন যে সিংহ তো আছেই, এই যে বিভিন্ন যে বাহনরা রয়েছেন, এতে বোঝা যায় যে আমাদের শিল্পীরা, পটশিল্পীরা যখন এগুলো আঁকছেন, তখন এগুলোকে তারা নিজেদের মতো সরলীকৃত করছেন রূপগুলোকে, এবং সেক্ষেত্রে কিন্তু ওরা খুব সাবলীল, ওদের এই সরলীকৃত করতে ওদের কোনো অসুবিধা হয় না। আমার মনে হয় যে ওরা, আমি ওদের ওখানে গিয়ে দেখেছি, ওদের বাড়িতে গিয়ে দেখেছি, ওদের কিছু এঁকে দিতে বললে ওরা কিন্তু খুব সহজভাবে কি সুন্দর টুক করে এঁকে দিচ্ছে, কারণ ওরা তো কোনো কিছুর যে ক্লাসিক্যাল রূপ, মানে যেমন মূর্তি লক্ষণ, মূর্তি তত্ত্ব, এগুলো ওরা মানেও না, মানে কিনা আমি জানি না, কিন্তু ওগুলো ওরা কিন্তু ওদের ছবিতে কোনো গুরুত্ব দেয় না, ওরা অত ফলো করে না, মানে ওরা ইজি ওয়েতে কাজটা তাড়াতাড়ি হবার মতন করে ওরা জিনিসটা করে। হয়তো কিছুটা সংকেত আছে, যেমন শিবের পেটটা মোটা, অবশ্য আমাদের পশ্চিমবঙ্গেই এই শিব, আর পশ্চিমবঙ্গের বাইরে কোথাও এরকম শিব নেই। তো এইগুলোই ওদের একটা গঠনের একটা বৈচিত্র্য। ওদের তো এটা বিক্রি করে ওদের জীবন ধারণ করতে হয়, তো জীবন ধারণ করতে হলে সেখানে ওদের অর্থকরী ব্যাপারটা ভাবতে হবে, কতটা তারা এর পিছনে টাকা ব্যয় করবে, কতটা তারা রোজগার করবে, সেই জন্যই হয়তো এরকম একই মুখ তারা করে থাকে। আর পটুয়াদের ক্ষেত্রেও প্রায় এটা অনেকাংশে সত্যি, কারণ তারা যে এটা নিয়ে আরো চর্চা করবে বা আরো কিছু ভাববে, আরো বদল ঘটাবে, সেক্ষেত্রেও তাদের একটা ভয় থাকে, কারণ এটা বিক্রি হচ্ছে, এটা বিক্রয়যোগ্য, বিক্রি হবে কিনা, হ্যাঁ, এরপরে যদি বিক্রি না হয় অন্যরকম হলে, তখন এগুলোও তাদের চিন্তা করতে হয়, কারণ তারা তো একটা টাইপ তৈরি করে ফেলে, ওই টাইপের বাইরে তারা যেতে পারে না। আর দ্বিতীয় কথা হলো, আসলে টাইপটাকে বদলাতে হলে ক্রিয়েটিভ হতে হয়, মানে তার মধ্যে যদি সৃষ্টিশীলতা না থাকে তাহলে কিন্তু সে সাকসেসফুল হবে না, বদলাতে পারবে না, বদল ঘটালেও সেখানে বদলাবে না। আমার এই ব্যাপারে একটা খুব সুন্দর অভিজ্ঞতা আছে। আমাদের যে লক্ষ্মীর যে সরা দেখেছো না, লক্ষ্মীর সরা, এই লক্ষ্মীর সরা আমাদের এখানে একজন ভদ্রলোক গণকি পট আঁকতেন, মানে গণকি পট মানে দেখবে যে লক্ষ্মীর সরায় লাল ব্যাকগ্রাউন্ড থাকে, সেই লক্ষ্মীর সরায় একটা অদ্ভুত ব্যাপার, তাকে আমি ভেবেছিলাম বলবো যে আমাকে কতগুলো কাপড়ে এই যা আঁকছেন আপনি, এটা আপনি কাপড়ের মধ্যে এঁকে দিন। মানে ভেবেছিলাম যে ক্যানভাস কাপড়ও দিয়ে আসবো, বা ভালো কাপড় মাউন্ট করে দিয়ে আসবো যদি ক্যানভাসে না পারে। মানে যে লক্ষ্মী সরাগুলোতে, এগুলোই তো আমাদের পুজোতেও তো, যেগুলো লক্ষ্মী পুজোর দিন, সেগুলো ওদের 5 পুতুল, 3 পুতুল, 7 পুতুল, 9 পুতুল এরকম থাকে, কিন্তু লক্ষ্মী মানে ভেতরে যে ফিগার গুলো, মানে সেখানে দুর্গাও থাকে, কিছু কিছু বাড়িতে দুর্গার পটটাই লক্ষ্মী পট হিসেবে পুজো হয়।
তো এই যে তাকে যখন ওটা আমি করতে বললাম আপনি এটা করে দিন, আমি তার জন্য আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দেব। উনি কিন্তু তখনই ওনার অনেক বয়স ছিল, মানে উনি অ্যাকচুয়ালি ফাইনাল টাচটাই দিতেন তখন। উনি তখন পুরোটা করতে পারতেন না, ওনার চোখে বেশ পুরু ফ্রেমের চশমা ছিল। তো উনি বললেন না, এটা তো আমি পারবো না। আমরা ওই গোল মতন ওই সার্ভিসের মধ্যে একেই অভ্যস্ত, আমরা কিন্তু এটাকে আর ফ্ল্যাট সার্ভিসে রাখতে পারি না, তাহলেই আমার আর ড্রয়িং থাকবে না। মানে কমফর্ট জোনের থেকে বেরোতে চায় না। না, সেটা নয়, ওই ড্রয়িংটাই করতে পারবে না। আচ্ছা আচ্ছা। কারণ এটা তো একটা ওভাল টাইপের Oval শেপ, এই ওভাল শেপের মধ্যে ছোটবেলা থেকে একে একে উনি অভ্যস্ত। এখন যদি ওটা একটা ফ্ল্যাট জায়গা হয়ে যায়, তাহলে উনি বলছেন আমি এই মাত্রা রাখতে পারবো না। মাত্রা রাখতে পারবো না মানে হয়তো ফিগার গুলো ডিফরমেটিভ হয়ে যাবে, তো সেটা উনি করতে পারলেন না। তো সেই বিষয়ে আমার ওটা দেখে আমার একটা জিনিসই মনে হয়েছিল, পটুয়ারা ইচ্ছা করলেও খুব তাড়াতাড়ি নিজেদের যে ফরমেশন গুলো সেটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবে না, মানে তাদের পক্ষে এটা এত তাড়াতাড়ি পরিবর্তন করা সম্ভব হয় না। কারণ সত্যি কথা বলতে কি, তারা তো এটা তো তাদের একটা জীবিকা, সুতরাং জীবিকার ক্ষেত্রে এত এক্সপেরিমেন্টেশন সবসময় হয়তো সম্ভব নয়। আর ওরা তার মধ্যে অন্য কোনো কাজ ওরা করে না, এই কাজের সঙ্গে ওরা একসময় পুরোপুরি যুক্ত ছিল। এখন হয়তো তাদের মধ্যে নানান সুবিধা সুযোগ তারা পাচ্ছে, সেই জন্য তারা বিভিন্ন কাজে যেতে পারছে। কিন্তু যদি তাদের যেহেতু মানে কাস্ট সিস্টেমের জন্য তারা কিছু সুবিধা পায়, সেই সুবিধার জন্য তারা বিভিন্ন জায়গায় হয়তো চান্স পাচ্ছে, নচেত কিন্তু এইভাবে চান্স পাওয়াটাও হয়তো তাদের সম্ভব ছিল না। তো পটুয়ারা তাই ওরা হাতের কাছে যা পায় সেটাকে ইউজ করার চেষ্টা করে। যেমন তুমি জিজ্ঞেস করছিলে রং, ওরা মানে কিভাবে ওরা যে পটের যে রংটা, সেটা তো মানে আমার তো মনে হয় না যে সেগুলো খুব নর্মাল কালার গুলো ওরা ইউজ করে, মানে যেগুলো আমরা ছবি আঁকার ক্ষেত্রে ইউজ করি, পোস্টার কালার বা ফেব্রিক কালার, সেগুলো তো মনে হয় না ওরা ইউজ করে। ওদের তো রংটাও আলাদা, ওরা পারবে না। প্রথম কথা হলো, ওগুলো ইউজ করতে হলে মানে আমরা যেগুলো প্যাকেটজাত রং কিনি, সেই প্যাকেটজাত রং কিন্তু ওরা ওদের পূর্বপুরুষ ব্যবহার করতেন না। ওরা কিন্তু গাছপাতা থেকে সবুজ নেয়, আচ্ছা, বেলের আঠা ওরা বের করে, মানে ওদের রংটা মানে তৈরি করার প্রসেসটাও আলাদা। হ্যাঁ, ওরা ওই রস ছেঁচে রস বের করলো, তার মধ্যে আঠা মেশালো, তারপরে লাগালো। এই যে ওদের বিভিন্ন জৈবিক রং ব্যবহার করার যে প্রসিডিওর বা জৈবিক রং তৈরি করার যে বিষয়টা, সেটা কিন্তু সবসময় ওরা সবাইকে শেখায়ও না। এখন দেখছি কিছু কিছু ভিডিওতে বিভিন্ন লোকেরা যে ভিডিও করছেন বা ওরাই করছে, সেগুলোতে ওরা কিন্তু রঙের প্রসেস বলছে, মানে কিভাবে ওরা রংটা তৈরি করছে, কি মেশাচ্ছে, সেসব বলছে। থ্যাংক ইউ ম্যাম, খুব সুন্দর আজকে একটা আলোচনার মধ্যে আমরা থাকলাম। আজকে আমাদের আলোচনা ছিল জর্ণপট নিয়ে। প্রথম ভাগের আলোচনা আজকে এই পর্যন্তই থাক। খুব তাড়াতাড়ি আমরা এর পরবর্তী এপিসোড নিয়েও আসছি। নমস্কার।